আগুন নেভার পর কী হয়েছিল সেই উত্তর আমরা জানব হাসপাতালের গন্ধটা এই গল্পের তৃতীয় পর্বে। তাহলে চলুন সবাই মিলে সেই উত্তরটা খুঁজে বার করি। সারা ঘরে গ্যাসের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। আমি জল দিলাম, কিন্তু ওই জলে কিছু হলো না। শেষে গতি ঠিক না দেখে চিৎকার করতে লাগলাম। পাড়া প্রতিবেশীদের আসতে বেশি দেরি হলো না। দমকলে কেউ একজন ফোন করে দিয়েছিল ইতিমধ্যেই, কিন্তু দমকল আসার আগেই আগুন নিভে গিয়েছিল। আমি অজ্ঞান হওয়ার অভিনয় করলাম, আর বলা বাহুল্য সফলও হলাম। রুমির মৃতদেহটাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। জ্ঞান যখন ফিরল, চোখ খুলতেই পুলিশ দেখে খানিক ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়েছিলাম। খানিক জিজ্ঞাসাবাদের পর আবার ওরা আসবে এই ভয় দেখিয়ে চলেও গেল। তারপর রুমির কথা মনে পড়তে পড়িমড়ি করে ছুট লাগালাম হাসপাতালের দিকে। গাড়ি ধরবার কথা মনে ছিল না, শুধু ভাবছিলাম এবার আমার কি হবে। রুমি মরলে হয়তো বাঁচার আশা আছে, কিন্তু বেঁচে উঠলে যে আমার মৃত্যু অনিবার্য। বেঁচে উঠলে আমার নাম করবে, আর তারপর ফাঁসি কাট আমার জন্য অপেক্ষা করবে। যখন হাসপাতালে পৌঁছলাম রীতিমতো হাঁপাচ্ছি, কিন্তু যখন মেন গেট দিয়ে ভিতরে ঢুকলাম, দেখলাম বিশাল হাসপাতাল চত্বরের এমার্জেন্সি ডিপার্টমেন্টের ঠিক বাইরে স্ট্রেচারের ওপর রুমিকে শোয়ানো অবস্থায় রাখা আছে। রুমির দেহটা তখন সাদা কাপড়ে আপাদমস্তক ঢাকা। মৃত শরীরটা দিয়ে যে দুর্গন্ধ বের হচ্ছিল তা সহ্য করা আমার পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। এক হাত দিয়ে নাক টিপে অন্য হাত দিয়ে যখন কাপড়টা রুমির মুখ থেকে সরালাম, তখন ওর মুখটা দেখে কয়েক পা পিছিয়ে আসলাম। ওর মুখ, চোখ, নাক আগের মতো একই জায়গায় আছে ঠিকই, কিন্তু সব ঝলসে গেছে। আমি পাগলের মতো হয়ে গেলাম যেন তখন। কি আশ্চর্য, আমার তো তখন খুশি হওয়ার কথা, যেহেতু আমি ফাঁসির হাত থেকে বেঁচে গেছি। কিন্তু না, কোনো এক অশুভ শক্তি যেন আমাকে দুর্বল করে দিল। আমি চিৎকার করলাম, কাঁদলাম, আর আমার এই দুর্বল চিত্ত দেখে হয়তো যেসব প্রতিবেশীদের দল আমার রুমিকে হাসপাতালে নিয়ে এসেছিল তারা এগিয়ে এলো, আমার পিঠে হাত রাখলো। তারপর ডাক্তার ডেথ সার্টিফিকেট দেওয়ার পর রুমিকে নিয়ে শ্মশানের দিকে সবাই মিলে রওনা হলাম। রুমিকে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হলো, কিন্তু একটা কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। একটা গন্ধ কেমন যেন ঘুরপাক খাচ্ছিল আমার চারপাশে। একটা গন্ধ, মরা পূর্বার গন্ধ। পুলিশ আর আসেনি। ক্রমে দিন যাচ্ছিল নিজের মতো করে। তবে আসল ঘটনাটা ঘটল শ্রাদ্ধের পরের দিনই। রুমির ঘরটা তখন বন্ধই থাকে। রাত প্রায় 10টা। খেয়ে দিয়ে যখন শুতে যাব, ঠিক তখনই এক গন্ধে আমার নাক প্রায় বন্ধ হয়ে গেল। দরজা জানালা সব খুলে দিতে আমি এক প্রকার বাধ্য হলাম। ভাবলাম গন্ধটা হয়তো এবার চলে যাবে, কিন্তু সে তো হলোই না। উল্টে গন্ধটা আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। বাইরে বেরিয়ে সমস্ত পাড়া প্রতিবেশীদের দরজায় টোকা দিয়ে সবাইকে ডেকে সবাইকে শুধলাম। কেউ কি পাচ্ছে এই গন্ধ? কিসের গন্ধ সেটাও উল্লেখ করলাম, কিন্তু সবার নেতিবাচক ইঙ্গিতে ঘাড় হেলানোতে বুঝলাম কেউই গন্ধটা পাচ্ছে না। গন্ধটা আর কিছুর নয়, হাসপাতালের সেই গন্ধটা যেটা রুমির গা দিয়ে পেয়েছিলাম। বুঝলাম গন্ধটা শুধু আমিই পাচ্ছি, আর কেউ নয়। খানিক ভয় পেলেও মনকে সাহস দিলাম, ও কিছু নয়, সবই মনের ভুল।
কিন্তু মনের ভুল হলে হয়তো বেঁচে যেতাম, কিন্তু সেটা যে নয়। এরপর থেকে প্রায় প্রতি রাতে ওই গন্ধটা আমি পেয়েছি। ভালো করে ঘুমাতে পর্যন্ত পারিনি প্রায় 1 মাস। দিনে কতদিন যে খাবার খেতে ভুলে গিয়েছি ওই গন্ধের চোটে তা মনে নেই। আমি বুঝতে পারছিলাম আমি পাগল হয়ে যাচ্ছি। খেতে বসলে ওই গন্ধ, স্নানের সময় ওই গন্ধ, যাই করতে যাই সেইখানেই ওই গন্ধটা আমার পিছু ছাড়ছিল না। বুঝতে পারছিলাম আমি পাগল হয়ে যাচ্ছি। আইন হয়তো আমায় কোনো শাস্তি দিতে পারেনি, কিন্তু রুমি দিচ্ছে। মরে গিয়ে ভূত হয়ে শাস্তি দিচ্ছে। তারপর এক সন্ধ্যায় চায়ের জল বসিয়ে দিব্যি ভুলে গিয়ে পাশের ঘরে গিয়ে ভৌতিক সেই ব্যাপার নিয়ে আলোচনা করছি। এমন সময় একটা বিকট সন্দেহে কান ঝালাপালা হয়ে গেল। বেরিয়ে দেখি আমার টালির একতলা বাড়ি আগুনে জ্বলছে, ঝলসে যাচ্ছে আমার একার সংসার। মনে পড়লো গ্যাস জ্বালিয়ে আসার কথা, চা বসাবার কথা। বুঝলাম সিলিন্ডার ফেটে গেছে। নিজের প্রাণ শঙ্কা ওই থেকেই শুরু। বাড়িঘর সব জ্বলে যাওয়ার পর থাকবো কোথায়, সেই চিন্তার উদয় হলো। আমার এক বন্ধু রিতেশ আমায় তার সঙ্গে থাকবার জন্য অনুরোধ করলো। যেহেতু ও অবিবাহিত ছিল, আমিও আর ওকে না করলাম না। কিন্তু ওই গন্ধটা আমার পিছু ছাড়লো না। আমার সঙ্গে সঙ্গে রিতেশের বাড়িও এলো। রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ মাঝরাতে ওই গন্ধে ঘুম ভেঙে চিৎকার করেছি। আর রিতেশেরও ঘুম ভেঙে গিয়েছে সেই সময়। 1-2 দিন মানা যায়, সহ্য করা যায়, কিন্তু তা বলে পরপর 1 সপ্তাহ এসব তো কেউই আর সহ্য করবে না। ওর শরীরটাও বিনা ঘুমে খারাপ হতে লাগলো। অগত্যা আমাকে রিতেশ ওর বাড়ি থেকে চলে যেতে বলল। আমি আবারও অকুলে পড়লাম। 2 দিন গাছের তলায় শুলাম। গন্ধটা তবু আমার পিছন ছাড়লো না। তবে আর বিরক্তি হচ্ছিল না। সত্যি বলতে কি, ওই গন্ধে আমার নেশা ধরে গিয়েছিল। 3য় রাতে ওই গন্ধ নাকে আসা মাত্রই রুমির কথা মনে পড়ল। হাসপাতালে শোয়ানো ওর সেই বডিটা চোখে ভাসতে লাগলো। চোখে ওর জন্য আবার জল এলো। কেমন এক নেশার ঘোরে হাসপাতালেই চলে গেলাম। হাসপাতালের গেটের সামনে ঢুকেই যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে রুমির বডিটা শায়িত ছিল, সেই জায়গাটা আজ শূন্য। ঠিক সেই সময়ে অগণিত কিছু স্মৃতির দল মাথায় ভাসতে লাগলো। মুহূর্তের মধ্যে সেই গন্ধটাকে আবার পেলাম। সেই ঘ্রাণ মারাত্মক, বুঝলে, এক কথায় মারাত্মক। আবার নেশা ধরে গেল। হঠাৎই কোনো এক কিছুর টানে, কোনো এক অদৃশ্য শক্তি যেন আমার হাত ধরে টেনে ওই এমার্জেন্সির সামনেই বসিয়ে দিল। উঠবার চেষ্টা পর্যন্ত করলাম না। তারপর কিছু ডাক্তারের চোখ পড়তেই আমাকে দারোয়ান ডাকিয়ে ওইখান থেকে উঠিয়ে গেটের বাইরে বের করে দিল। কিন্তু নেশার ঘোর বশ করতে ভালোই জানে। নেশার যন্ত্রণা দিতে যেমন জানে, তেমনই যন্ত্রণা ভুলিয়ে দিতেও জানে। এই নেশা যে মদেরই মতো। ওই দিন থেকে হাসপাতালের গেটটাই হলো আমার একমাত্র ঠিকানা। আমি পাগল নই, বুঝলে, আমি পাগল নই। রুমি আমাকে ভালো শাস্তি দিয়েছে। ওই গন্ধ মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই থাকবে। এই বলে বিলাস লাহা কিছুক্ষণ থামলো। তারপর আবার জলের খোঁজ করলো। আমি বলাইদাকে জল আনতে পাঠালাম। বলাইদা কথা মতো জল আনতে চলে গেল। তারপর হঠাৎই বিলাস লাহা পাগলের মতো মাথা নাড়াতে লাগলো। নেতিবাচক ইঙ্গিতে ঘাড় নাড়ালে ঠিক যেমন হয় তেমনই। আমি এবার একটু ভয় পেয়ে গেলাম। বিলাস লাহা একবার নাক টিপলো, তারপর নিজ মনেই টেবিলে নাক লাগিয়ে কিসের যেন ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। তারপর নিজ মনেই বলতে লাগলো ফিসফিস করে, ওই তো গন্ধটা এসে গেছে। কি পাচ্ছ না? এসে গেছে, শুকলে তো পাবে। ওই তো, আহা আহ,
কি মিষ্টি গন্ধ, এসে গেছে এসে গেছে বলেই দরজার দিকে এগিয়ে ছিটকিনি খুলে বাইরে পড়ি কি মরি করে এক ছুট লাগালো। এরকম ঘটনা এর আগে আমি দেখিনি বলেই হয়তো অবাক বিস্ময়ে ওখানেই দাঁড়িয়েছিলাম। ঘোর কাটল পিঠে বলাইদার হাতের স্পর্শে। বলাইদা জিজ্ঞেস করলো, বিলাস লাহা কই, কোথায় গেল? উত্তরে দরজার বাইরে সোজা দেখিয়ে দিলাম আর হাত নেড়ে এটুকুই বোঝালাম যে বিলাস লাহা পালিয়েছে। মরা মানুষের পোড়া গন্ধের নেশায় যে কেউ পাগল হতে পারে, সেই দৃষ্টান্ত আমার কাছে ওই একটাই। সে আর কেউ নয়, একমাত্র বিলাস লাহা। কেমন লাগলো গল্পটা আপনাদের? আর ভিডিওগুলো কেমন লাগছে, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে, সেগুলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের মতামত আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনেক মোটিভেট করবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ফিরে আসবো নতুন কোনো রহস্য নিয়ে, আর একসাথে বসে সেই রহস্যের জালও খুলব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।